ভাই বোনের মধ্যে ঝগড়া, এটা কবে থেকে শুরু হয়েছে বলুন তো? আমি জানি না, তাই আপনাদেরই জিজ্ঞেস করলাম। কি অদ্ভুত লাগে না ভাবতে? ধরুন একই মায়ের দুটি সন্তান, একটা ছেলে একটা মেয়ে বা দুই মেয়ে দুই ছেলে, একই পরিবেশে বড় হয়েছে, কিন্তু ব্যক্তিত্ব সম্পূর্ণ আলাদা। মানে একজনের ধরুন লাল রংটা পছন্দ, তো আরেকজনের নীল। বা একজন হয়তো খুব ভালো পড়াশোনায়, অন্যজন ঠিক অতটা ভালো নয়। যমজ ভাই বোনের ক্ষেত্রে তো এটা আরোই চোখে পড়ে, কারণ দেখতে তো তারা প্রায় এক, কিন্তু তাদের ব্যক্তিত্ব সম্পূর্ণ আলাদা। আমার দিদির কথাটা ভাবুন। আমার দিদি আমার থেকে 10 বছরের বড়, কিন্তু তাতে কি হবে, আমরা একসঙ্গেই বড় হয়েছি। কিন্তু আমার মা তো হয়রান হয়ে যায় আমাদের পছন্দ মেলাতে গিয়ে। এইটুকু বলতে পারি যে আমরা দুজনে এখনো পর্যন্ত একই দোকান থেকে শপিংটা সারতে পারলাম না। আপনারা মানে নারীরা এই বিষয়ে কোনোদিনও ভালো করে ভেবেছেন? ভাবা উচিত, তাই না? যাই হোক, আজকের নারীর অনুষ্ঠান শুরু করলাম আমার দিদির কথা ভেবে। চলো দেখি সায়ন্তনী আমাদের জন্য কি নিয়ে অপেক্ষা করছে। নমস্কার, আমি সায়ন্তনী। নারীর ফ্যাশনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কথা বলবো প্যাচওয়ার্ক নিয়ে, এবং আমার সঙ্গে কথা বলবেন সুমাস বুটিকের সুমা মিত্র। সুমাদি নমস্কার। নমস্কার। সুমাদি, আপনি কাজ কীরকমভাবে শুরু করলেন? আমি তো প্রথমে নিজের শাড়ি, নিজের পোশাকের উপরেই এটাকে এক্সপেরিমেন্ট করেছি, কেন এটা আমার নিজস্ব ইম্যাজিনেশন, নিজস্ব শখ থেকেই শুরু। আমার শাড়ি ডিজাইন দেখে আমার বন্ধুরা, আত্মীয়রা সবাই অ্যাপ্রিসিয়েট করতেন এবং অনেকে আমাকে দিয়ে তৈরিও করিয়েছেন তাদের জন্য। এরকমভাবেই একবার আমাদের পাড়াতে একটা বেশ বিখ্যাত একটা ফেট হয় নারী সেবা সংঘে, সেই ফেটে আমার প্রথম তৈরি শাড়ি আমি স্টল দিয়েছিলাম আর কি, ঠিক, এটা সেলের জন্য। হ্যাঁ, একটা এক্সিবিশন। ওখান থেকে সেখানেই, হ্যাঁ, সেখান থেকেই শুরু হয়ে জনপ্রিয়তা হয়েছে। তা আপনি কি প্রথম থেকেই প্যাচওয়ার্কই করতেন, নাকি আস্তে আস্তে প্যাচওয়ার্ক শুরু করেছেন? প্যাচওয়ার্ক ইন দ্য সেন্স, আমি শুরুই করেছিলাম যে বাংলা তাঁতের শাড়ির সাথে অন্য স্টেটের হ্যান্ডলুম মেটেরিয়ালকে জয়েন আর বসিয়ে পাড় আঁচল তৈরি করে কালার কম্বিনেশন, এবং সেটাই চলছে। এবং তারপরে আরও নতুনত্ব, যেরকম পরে এমব্রয়ডারিটা যখন ফ্যাশনে এলো, এমব্রয়ডারি করে সেটাকে প্যাচ করে শাড়িতে বসানো, তারপরে অ্যারেঞ্জ করে প্রিন্ট করা, আস্তে আস্তে ফ্যাশন চলে আসলো। সব কিছুই এখন প্যাচের উপরে করে সেটা শাড়িতে ডিজাইন করছি, এভাবেই চলছে। তো আপনি যে প্যাচওয়ার্ক করছেন, শাড়ি কি ফ্যাব্রিক, মানে কি ধরনের শাড়ি আপনি বেশি? আমি একদম পুরো বাংলা তাঁতের শাড়ির উপরেই ব্যাপারটা করি। কি তাঁত? ধনেখালি তাঁতই আমি চুজ করেছি, কেননা ধনেখালি তাঁতের যে মোটা সুতো, মোটা এখন অবশ্য মোটা নেই, কিন্তু খুব শক্ত সুতো, তাই জন্য শাড়িগুলোর উপরে অন্য কাপড় বা বসালে যে ভারী ভাবটা হয় সেটা এই তাঁতই ধরে রাখতে পারে। যেরকম টাঙ্গাইল এতই নরম আর পাতলা যে অন্য কোনো কাপড় দিয়ে প্যাচওয়ার্ক করলে সেটা ঠিক মতন আসে না। প্যাচওয়ার্ক যেটা করছেন আপনি, মানে কি ধরনের ডিজাইনগুলো আপনি বেশি করেন? এখন যেরকম এমব্রয়ডারি, এবার যেরকম পুজোতে জরিটা আবার ফ্যাশন এসেছে বলে জারদোজি করেছি, তার জারদোজি ওয়ার্ক প্যাচ হিসাবে শাড়ির উপরে লাগিয়ে তাকে অ্যারেঞ্জ করেছি, একটু ব্লক প্রিন্ট দিয়েছি। এরকম নানান রকমই জিনিস করি, হাতের কাজের প্যাচ বা ব্লক প্রিন্টের প্যাচও করেছি, সেটাকে নানান মানে আকারে করেছি আর কি। এই শাড়িটা আমি দেখতে পাই, এটা কি কাজ আছে শাড়িটার? এটাতে জারদোজি কাজ করা আছে প্যাচে, তারপরে অ্যারেঞ্জ করে তাকে প্রিন্ট করে দাঁড় করানো হয়েছে। আচ্ছা, এই শাড়িটার দাম কিরকম? এগুলো 650। আর আমি যে আপনার এই সুন্দর শাড়িটা পরে আছি, এটার উপরে কি কাজ করা হয়েছে? এটা আপনার এমব্রয়ডারি, একটু গ্লাস ওয়ার্কও আছে। ওই প্যাচটাই করেছি এমব্রয়ডারি আর গ্লাস ওয়ার্ক দিয়ে, তার সাথে প্যাচের উপরে ব্লক প্রিন্ট দিয়ে শাড়িটাকে দাঁড় করানো। আর এটার দাম ঠিক কিরকম? এটা 750। এমনি নর্মালি আপনার শাড়ির রেঞ্জটা কিরকম? আমার শাড়ির রেঞ্জ মোটামুটি রিজনেবল, কারণ আমি তাঁতের শাড়ির উপরে করি বলে, আর আমি মাথায় রেখেই করি যাতে মোটামুটি সব ধরনের লোকেরাই এটাকে কিনতে পারে, পরতে পারে। 400 থেকে শুরু, খুব বেশি হলে 850 কটনগুলো, বাজেটের মধ্যেই। আচ্ছা, মাঝে কিন্তু প্যাচওয়ার্ক কয়েকদিন আগে বেশ ভালো চলতো, তারপর মাঝে একদমভাবেই বাজার থেকে মানে মার্কেট থেকে উঠে যাচ্ছিল, তো এটা কারণটা কি? কারণ আমার যতদূর মনে হয়, প্যাচওয়ার্ক বলতে মানুষের আগে যে ধারণা ছিল যে প্রত্যেক স্টেটের যে কিছু স্টেটের নিজস্ব প্যাচওয়ার্কটা ছিল, এই ধরুন চলে আসছে, যেরকম পিপলির কাজ
তারপরে গুজরাটের কিছু প্যাচ ওয়ার্ক, বিহারের কিছু প্যাচ ওয়ার্ক, তার মধ্যে কোনো নতুনত্ব আসছিল না। ওই আর কাপড়গুলো যে ওরা ইউজ করতো বেশ ভারী, তো সেগুলো সব ক্ষেত্রে ব্যবহার করা যেত না এবং একঘেয়েমি এসে গেছিলো। কী ধরনের রং আপনি বেশি ইউজ করেন? সেটাও যেটা চলছে তার উপরে যে আমাকে খেয়াল রাখতে হয়। যেরকম প্রথম দিকে যখন আমি শুরু করেছি বছর 6 আগে, তখন ডার্ক কালার একদম ফ্যাশনে ছিল না, সব হালকা মাটি রং, এই ধরনের রং, তারপরে চকচকে জিনিসটা একদম ছিল না ফ্যাশনে। তখন আমি সেই ধরনেরই মোটামুটি মাথায় রেখে করতাম। তবে এবছর যেরকম জরির কাজ আবার ফিরে এসেছে, একটা শিমার অ্যান্ড শাইন সবাই প্রেফার করছে, তারপরে গ্লাস ওয়ার্ক, সিকোয়েন্স ওয়ার্ক, সেগুলোকেই আমি আবার ইউজ করছি শাড়ির মধ্যে। আমি এই শাড়িটাতেও দেখছি এবং আমারটাতেও দেখছি যে বেশি ফুল লতা পাতাই আপনি ইউজ করেছেন। আপনি কি তাছাড়াও একটু অন্য ধরনের মানে জমেট্রিক্যাল শেপস কিংবা জমেট্রিক্যাল শেপটা অ্যাকচুয়ালি আমি নিজে খুব একটা লাইক করি না। আর শাড়িতে আমার মনে হয় ট্রেডিশনাল একটা ব্যাপার, তো তাতে এগুলোই বেশি মানায়। তবে কিছু তো নিশ্চয়ই জমেট্রিক্যাল শেপের কাজও করেছি, বেশিরভাগই এই ধরনের বেশি ট্রেডিশনাল লুক আলপনা টাইপের ডিজাইন। আচ্ছা, ভাগলপুরের তাতে আমরা অনেক ইনোভেশন দেখতে পাই, তো বাংলার তাতে সেটা ঠিক হচ্ছে না কেন? অ্যাকচুয়ালি আমি যে ধরনের কাজটা করছি, আমি তো এটাকে বাংলা শাড়ির থানগুলোকে আমি বেস হিসেবে ইউজ করছি, তার উপরে আমি ডিজাইন করি। ন্যাচুরালি আমি খুব একটা ইনোভেশন তার মধ্যে চাই না, এক্সেপ্টিং দ্য কালার। আমি কালারের মধ্যে ব্লেন্ডিং অফ কালার্স বা একটু শিমার আনার জন্য সামান্য জরি স্ট্রাইপ বা এমনি অন্য রং দিয়ে চেক, এইটুকুই আমি নিজে অর্ডার করে করি বা বুঝিয়ে দিই ওদের। আর এমনি উইভের ব্যাপারে আমি তো খুব একটা মানে মাথা ঘামাই না, কেন আমার কাজটাই তো অন্য পর্যায়ে, ডিজাইনিংয়ে বেশি। আপনার সাথে কথা বলে ভীষণ ভালো লাগলো। আপনাদের কীরকম লাগলো আমাকে লিখে পাঠান। কম্পিটিশনের কথা মনে আছে তো? আপনাদের স্যাম্পল ডিজাইনগুলো আমাকে পাঠাবেন। সেটা একটা কুরুশের কাজও হতে পারে, একটা সোয়েটার হতে পারে, একটা টেবিল ক্লথও হতে পারে, আবার একটা পেপারে আঁকা একটা নর্মাল ডিজাইন হতে পারে। সেই ডিজাইনগুলোর উপরে ভিত্তি করে আমরা সিলেক্ট করব সেরা ডিজাইনটি। একটা কাপড়ের উপর আরেকটা কাপড় কেটে সেটাকে বসিয়ে এক ধরনের ডিজাইন করা, মানে দুটো কাপড় নিয়ে থিম করে একটা ভালো প্যাটার্ন করা। বেশ ইন্টারেস্টিং না? এটাকেই বলা হয় প্যাচওয়ার্ক। এই যে প্যাচওয়ার্কের কথা আমরা বলছি, এটা কোন কাপড়ের উপরে হয় বেশি? এটা সব কাপড়ই হয়, যেমন তসরে, বিশেষ করে তসরটা সবচেয়ে ভালো হয় এবং সিল্কে হয়, তাছাড়া কটনের সব হয়, কটনের উপরে হয়, সব কিছু শাড়ির উপরে আমরা করে থাকি। না, আমি যেটা এখানে দেখতে পাচ্ছি এটা কি কিসের উপরে আছে? এটা তসর সিল্কের উপরে আছে। আচ্ছা, এই প্যাচওয়ার্ক বলতে আসলে কি একটা কাপড় বা আরেকটা কাপড় কেটে লাগানো হয় না? হ্যাঁ, সেটা করা হয় এবং এটা একটা খাটিয়ার মতো ফেলে এটা কাজটা করা হয়। এই কাজগুলো এটা বলেন তসর। এই তসর এগুলোর দাম কত? এটা আপনার এই 2400-2500। আর সিল্কি আছে এখানে? সিল্ক আছে, এটা সিল্কের উপর আছে। আচ্ছা, আর সিল্কের গুলো দাম কত হয়? সিল্কের উপর 2500-3400 এরকম দাম আছে। তো এগুলো কি মেইনটেইন করার বেশি না, কোনো মেইনটেনেন্স করার কোনো ব্যাপার নেই। আমরা যেটা করে থাকি এগুলো আপনার ঘরে ওয়াশ পলিশ করা যায় ইচ্ছা করলে, এবং আপনি ড্রাই ওয়াশও করতে পারেন। সিল্কটা আপনার ড্রাই ওয়াশ করতে হবে। দিনের বেলা ভ্যাপসা গরম আর শেষ রাতে বেশ শিশিরানি ঠান্ডা, ঘুমটা কিন্তু খুব জমে যায়, তাই না? কিন্তু বিপদের একটা আশঙ্কা আছে। কি বলুন তো? ঘুম ভাঙলেই গলা ব্যথা, সর্দি, কাশি, হাঁচি, আর তার কিছুক্ষণ পরেই কিরম জ্বর জ্বর ভাব। এই অভিজ্ঞতা বোধহয় আমাদের প্রত্যেকেরই আছে, তাই তো? আমরা তখন কি করি? ডাক্তারের কাছে গিয়ে তেতো তেতো কিছু ওষুধ খাই। না, তেতো ওষুধ না খেয়েও, মিষ্টি ওষুধ খেয়েও কিন্তু এই অসুখ সারানো যায়। আজকে আমাদের মধ্যে এসছেন বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক ডক্টর জন্মেজয় জানা। নমস্কার ডক্টর জানা। আচ্ছা ডক্টর জানা, এই যে জিনিসটা আমি বললাম, ধরুন ঘুম থেকে উঠেই হাঁচি হচ্ছে, কাশি হচ্ছে, গলা ব্যথা, এটা কি হোমিওপ্যাথি ওষুধ খেয়ে একটা ইনস্ট্যান্ট কোনো রিলিফ পাওয়া যায়? জ্বর হওয়াটা একদিক দিয়ে ভালো, কারণ ভেতরে যখন ইমিউনিটি ক্ষমতাটা চলে যায়, মানে সেই জ্বরটাকে প্রতিরোধ করতে পারেনি বলেই জ্বরটা হয়েছে। জ্বর মানে গায়ে জ্বর। সেই জ্বরটা যখন আমরা 98 অবধি থাকে তখন আমরা বলি এটা স্বাভাবিক জ্বর, কিন্তু তার বেশি জ্বরটা বাড়লেই তখন আমরা বলি যে জ্বর এসছে। কিন্তু জ্বরটা একটা বহিঃপ্রকাশ মাত্র। জ্বর তো এমনি আসতে পারে না, প্রত্যেকটা পেছনে একটা কারণ থাকে।
আচ্ছা, কি ধরনের ওষুধ খাওয়া যেতে পারে, মানে তার ডোজই বা কি? না, সব সময় যে জ্বর সর্দি কাশি হলে একই রকম ওষুধ হবে তার কোনো মানে নেই। প্রথমে জানতে হবে সে কীরকম জ্বর। মানে জ্বর ধরুন 4 রকমের জ্বর হতে পারে। সুতরাং একটা কন্টিনিউড ফিভার আছে এবং সেই জ্বরটা সবসময় থাকে, কিন্তু 1 ডিগ্রির বেশি ওঠানামা করে না, এই জ্বরটাকে বলে কন্টিনিউড ফিভার বলে। আর সেক্ষেত্রে একরকম সেক্ষেত্রে ওষুধ হবে না। আমাদের হোমিওপ্যাথি সবসময় যে ওষুধ খাই না কেন বা যে ওষুধ দিই না কেন সিমটমের উপর ডিপেন্ড করবে। আমাদের অ্যালোপ্যাথি মতন নয় যে জ্বর হলেই এই ওষুধটা হবে, কি কাশি হলে এই ওষুধটা হবে, আচ্ছা, কি এইটা হলে এই ওষুধ হবে, সেটা হবে না। সবসময় আমাদের ডিপেন্ড করবে সাইন অ্যান্ড সিমটমের উপরে। তাহলে আপনি বলছেন আমাদের যদি সর্দি কাশি জ্বর হয় সেক্ষেত্রে হোমিওপ্যাথি, ধরুন হোমিওপ্যাথি চিকিৎসাই আমি করাতে চাই, আমাকে ডাক্তারের কাছে তখন যেতেই হবে, কারণ দেখা যায় বিশেষত প্রত্যেক বাড়িতে কিছু না কিছু হোমিওপ্যাথি ওষুধ আছে এবং অনেকে যারা খুব বিশ্বাস করেন এই চিকিৎসায় তারা খেয়ে নিলেন। এখন এইটা যে আপনি বলছেন যে কোনো এক এক রকম জ্বরের এক এক রকম আপনারা ওষুধ দেন, তো এটা কি করে সম্ভব যে কোনো গুলি হঠাৎ করে খেয়ে নিলাম, খেয়ে নিয়ে সেরে গেল? না, খেয়ে দিয়ে সরে গেলে সারবে না আমি সে কথা বলছি না। আমি বলছি যে ডিপেন্ড করবে আমাদের সিমটমের উপরে। মনে করুন একটা লোকের জ্বর হয়েছে, তার জল পিপাসা প্রচুর, সে প্রচুর জল খাচ্ছে। আচ্ছা, আবার সেমই জ্বর হয়েছে কিন্তু একটা লোক তার জল পিপাসা নেই, আচ্ছা, কি তার খিদে নেই। আচ্ছা, একজনের বলছে আমার খিদে খুব বেশি আছে। এই যে পুরো ডিপেন্ড, এই যে সিমটমের উপরে আমাদের ওষুধটা সিলেক্ট হবে। তাই বলে যে ওষুধে কাজ হবে না। অনেক সময় যখন জ্বর হলে সাধারণত ব্রায়োনিয়া, আচ্ছা, রাস্টক্স, এটা তো এমনি সাধারণ লোকেই খেয়ে নেয় এবং তাতে কাজ হয় না তা না, কাজ নিশ্চয়ই হবে। তার কি কোনো সাইড এফেক্ট হয়? সাইড এফেক্ট কিছু নেই, এমনি তার এফেক্ট নেই বললে ভুল হবে। যে যার ভালো করার ক্ষমতা আছে তার খারাপ করার ক্ষমতা নিশ্চয়ই আছে। আচ্ছা, যে একদম যে তার ওষুধ হোমিওপ্যাথি ওষুধ খেয়ে গেলাম তার কোনো সাইড এফেক্ট নেই সেটা বললে ভুল হবে। কারণ যে ওষুধটা তার অসুখটা সারাচ্ছে এবং সেটা যদি তার সেটা না হয় সেটা খেলে তার নিশ্চয়ই ক্ষতি করবে। আচ্ছা, মানে আপনি বলছেন যে কোনো সর্দি কাশি জ্বর আমি যদি ব্রায়োনিয়া খাই তো আমার এফেক্টটা হবেই? না, এফেক্টটা হবে না আমি তা বলছি না। আমি যদি ব্রায়োনিয়া যদি দরকার থাকে, যদি ব্রায়োনিয়া সিমটম থাকে, আচ্ছা, যেমন ব্রায়োনিয়া সিমটম, অনেকগুলো সিমটম ব্রায়োনিয়া, সকালবেলা ঘুম থেকে উঠে সে বাথরুমে যাবে, আচ্ছা, কি ব্রায়োনিয়া রোগী চুপচাপ শুয়ে থাকতে ভালোবাসবে। কিন্তু যদি রাস্টক্সের পেশেন্ট হয় সে বলবে ডাক্তারবাবু আমার কিন্তু চুপচাপ শুয়ে থাকলে একদম ভালো লাগছে না, আমার যদি একটু ঘোরাফেরা করি বা একটু চলি তাহলে দেখছি আমি ভালো আছি বা কম্পারেটিভলি সে ভালো থাকবে। আচ্ছা, এর উপরে আমাদের সমস্ত ওষুধ ডিপেন্ড করে। তা আপনি কি সাজেস্ট করেন আমাদের ডাক্তারের কাছে গিয়ে দেখিয়ে নেওয়াটা উচিত? নিজেরা সব সময়ই নিজেরা এমনিতে খেলে অনেকে আছেন যারা পড়াশোনা করেন, এমনি বাড়িতে পড়াশোনা করেন, তারাও এরকম দরকার হলে যে খেতে পারবেন না তা না, কিন্তু সবসময় ভালো যে কোনো ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়া। আচ্ছা ডক্টর জানা, একটা কথা প্রচলিত আছে যে হোমিওপ্যাথি ওষুধে নাকি প্রথমে অসুখটা বাড়িয়ে দেয়, এটা কি সত্যি? মানে ব্যাপারটা কি? না, এটা সবসময় যে সত্যি তা না, তবে কিছু কিছু ক্ষেত্রে যেরকম ক্রনিক ডিজিজ যেগুলো থাকে এইসব ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে যখন আমরা হাই ডোজে যাই, মানে মনে করুন আমাদের তো ডোজ মানে 1x থেকে শুরু করে সিএম অবধি আছে। আগে ডিএম পাওয়া যেত, এখন তো ডিএম পাওয়া যায় না, তা সিএম মানে 1 লাখ আর কি পাওয়া। তা যখনই আমরা এইসব অসুখে হাই পাওয়ারে, মানে যেরকম ক্রনিক ডিজিজ জেনারেলি 200 থেকে স্টার্ট হয়। মনে করুন কেউ একটা বাতে আর্থারাইটিসে ভুগছে আর কি, তা সেখানে আমরা 200 থেকে স্টার্ট করলাম। সেখানে যে আমাদের শুধু যে বাড়িয়ে দেয় তা না, প্যালিয়েটিভ চিকিৎসাও আছে, যেরকম টিনচার দিয়ে অনেক সময় তৎক্ষণিক রিলিফও পাওয়া যায়। আবার এটাও সত্যি যে 200-এর বা 1000-এ যখন আমরা যাই, একটা পেশেন্টকে যখন 1000 প্রেসক্রাইব করি তখন অনেক ক্ষেত্রে বাড়ে। তা সবসময় যে বেড়ে যায়, যে বাড়িয়ে কমায় তার কোনো মানে নেই। আচ্ছা, ইনস্ট্যান্ট রিলিফ পাওয়া যায়? নিশ্চয়ই পাওয়া যায়। আচ্ছা, আরেকটা কথা আমি শুনেছি যে একটু টাইম নেয়, মানে টাইম তো ডেফিনেটলি নেয়, মানে এই যেরকম অ্যালোপ্যাথিক আছে, যেরকম ইঞ্জেকশন আছে বা অ্যান্টিবায়োটিক আছে, স্টেরয়েড আছে, দেওয়ার সঙ্গে সঙ্গে রিলিফ পাওয়া যায়, সেরকম হোমিওপ্যাথি রিলিফ পাওয়া যায় না তা না, পাওয়া নিশ্চয়ই যায়। এবং কিছু কিছু ক্ষেত্রে আছে সময় তো দিতেই হবে, সময় না দিলে সেটা তো, মনে করুন আপনার 10 বছরের বাদ, সেটা তো আর 10 দিনে সারবে না। আচ্ছা, সেটা তো একটা সারার সময় দিতেই হবে। আচ্ছা, তাই বলে সবসময় যে আমাদের ওষুধ বেড়ে যায় আর বাড়িয়ে তারপরে কমায়, এই কথাটা ঠিক নয়।
আর সারতেও যে সারতেও যে সবসময় সবসময় বেশি সময় লাগে তা সেটাও ঠিক না। আচ্ছা, এবার একটু খাওয়া দাওয়ার প্রশ্নে আসি। হোমিওপ্যাথি ওষুধ খেলে কি কোনো খাওয়ার রেস্ট্রিকশন আছে, যে টক খাওয়া যাবে না, পেঁয়াজ খাওয়া যাবে না, এরকম কি কিছু আছে? না, সেরকম ভাবে আগেকার দিনে অনেকে বলতেন, এখন কিন্তু সেরকম ভাবে নেই। তো পেঁয়াজের প্রশ্নটা যখন তুললে, পেঁয়াজ থেকে একটা ওষুধ তৈরি হয়, আচ্ছা যেরকম অ্যালিয়াম সেপা বলে একটা ওষুধ আছে, সেটা তৈরি হয় পেঁয়াজ থেকেই। আচ্ছা, সেই জন্য অনেকে বলে যে যদি অনেক ওষুধ খেলে, যেরকম রসুন থেকে অ্যালিয়াম স্যাটাইভা বলে একটা ওষুধ তৈরি হয়। আচ্ছা, তা এইসব ওষুধ খেলে অনেক সময় ওষুধের অ্যাকশনগুলো নষ্ট হয়ে যায়, সেই জন্য বারণ করা হয়। তা নাহলে সবসময় যে হোমিওপ্যাথি ওষুধ খেলেই পেঁয়াজ রসুন খেতে পারবে না, তার কোনো মানে নেই। আচ্ছা, তাহলে খাওয়ার সেরকম ভাবে রেস্ট্রিকশন কিছু নেই। আচ্ছা, ধরুন কেউ রেস্ট্রিকশন বলতে আছে, যেরকম মনে করুন খুব জ্বর হয়েছে, তার মধ্যে তো কেউ যদি ঠান্ডা আইসক্রিম খায়, আচ্ছা তখন সেখানে তো প্রবলেম হবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ধরুন কেউ হোমিওপ্যাথি ওষুধও খাচ্ছে, তার সঙ্গে প্যারালালি অ্যালোপ্যাথি ওষুধও খেয়ে যাচ্ছে, এটা কি হোমিওপ্যাথিতে কোনো অসুবিধা সৃষ্টি করে? না, কোনো অসুবিধার সৃষ্টি করা না। সময় আর আমাদের হাতে বেশি নেই, শেষ করতে হবে। তবে শেষ করার আগে ডক্টর জানাকে আমি একটা রিকোয়েস্ট করব। ডক্টর জানা, আপনি যদি আমাদের দর্শককে একটু পরামর্শ দেন যে এরম ধরনের সর্দি, কাশি, জ্বর কিভাবে হোমিওপ্যাথি চিকিৎসায় তাড়াতাড়ি সারানো যায়। আমি দর্শকদের শুধু এইটুকুনি বলবো যে হোমিওপ্যাথি চিকিৎসায় জ্বর, সর্দি, কাশি সবই সারবে, এবং তার সত্ত্বে সত্ত্বে ম্যানেজমেন্টও করা উচিত। যেরকম শিশির পড়লে বা বৃষ্টিতে বেশিক্ষণ ভিজলে বা ঠান্ডা বেশি, বাচ্চাদের চট করে বেশি ঠান্ডা লাগানো, এসি থেকে বেরিয়ে যাতে এমনি খুব গরমে না যায়, এই ম্যানেজমেন্টগুলোকে যাতে ওনারা করেন। প্লাস ঠান্ডা লাগলে প্রথমে আছে অ্যাকোনাইড আছে, রাস্টক্স আছে, বেলেডোনা আছে, ব্রায়োনিয়া আছে, এইসব ওষুধগুলো যেগুলো সিমটমের সঙ্গে মিলবে সেগুলো খেলে তাড়াতাড়ি জ্বর, সর্দি, কাশি সারানো যাবে। ওষুধগুলো শুনে নিলেন তো ডক্টর জানা কি বললেন? তবে হ্যাঁ, ডাক্তারের পরামর্শ নিতে ভুলবেন না। তুমি যে আমার চিরদিনের সেই নারী। আমরা দেখেছি মডেলরাই কিন্তু ট্রেন্ড সেটার। ওদের পোশাক আশাক, চেহারা আমাদের কিন্তু ভীষণ উদ্বুদ্ধ করে, কিন্তু ওরা যা লেবার দেয়, শরীরের জন্য যা সময় ব্যয় করে, তার যদি 50 ভাগও আমরা ব্যয় করতে পারি, আমাদেরও কিন্তু চেহারা খুব সুন্দর হবে। আজকে আমি দেখাচ্ছি যে মুখের সৌন্দর্য বৃদ্ধির কিছু ব্যায়াম। অনেক সময় দেখা যায় গলায় 2-3টে ভাঁজ পড়ে গেছে, যেটাকে আমরা বলি ডাবল চিন। তো এর থেকে মুক্তির উপায় নেক এক্সারসাইজ, বিভিন্ন রকম নেক এক্সারসাইজেস, যেমনি সাইডে হয়, ব্যাক অ্যান্ড ফ্রন্ট হয়, এর থেকে কিন্তু আমরা অনেক উপকার পাই। নমস্কার, আমি আলফা নারী কমলিকা। আবার আপনাদের সামনে হাজির হয়েছি আমার এই বিউটি সেগমেন্ট নিয়ে প্রতিদিনের মতো। আর আজ আমাদের সঙ্গে রয়েছেন ফন্টানা বিউটি পার্লারের সুপ্রিয়া গুপ্ত মুখার্জি। নমস্কার। এই গ্লোবালাইজেশন আর স্যাটেলাইট অ্যাডভান্সমেন্টের যুগে অদ্ভুত লাগে এই বিউটি ফ্যাশনের সংজ্ঞাটা না বাচ্চাদের কাছে একেবারে বদলে গেছে। অবাক লাগে যখন ভাবি আজ থেকে 10-15 বছর আগে ওদের কাছে এই সংজ্ঞাটা একদম অন্যরকম ছিল। ভাবতে পারেন আজকে যখন স্কুল থেকে তারা ফেরে, তাদের মুখে সানবার্ন আর ছোপ তোলার জন্য তারা করে কুল ফেসিয়াল। কি এই কুল ফেসিয়াল বলুন তো? চলুন সুপ্রিয়াদি বলবেন। সুপ্রিয়াদি, এই অল্প বয়সী বাচ্চাদের মানে ছেলে বা মেয়েদের, ছেলে মেয়ে নির্বিশেষে, তো এই কুল ফেসিয়াল ব্যাপারটা কি? এই ফেসিয়ালটা করলে স্কিনটা ঠান্ডা হবে, প্লাস স্কিনে যে দাগটা পড়বে সেটা চলে যাবে। আর এটা অ্যাবসলিউটলি সান ট্যান বা সানবার্নটের জন্য, মানে ইউভি রেজ এর, যেটা আমাদের ইউভি রেজ হার্ম করে আমাদের স্কিনটাকে, সেটার জন্য। তো সেই কুল ফেসিয়ালের জন্য আমাদের কি কি দরকার? আমাদের দরকার হচ্ছে টমেটো, আচ্ছা, আপেল, আচ্ছা, আর জেল একটা, আচ্ছা, জেলটা টারমারিক জেল। টারমারিক জেল, হ্যাঁ, এটা আপনার হোমমেড প্রোডাক্ট? হ্যাঁ, ওটা চন্দন আর হলুদ আছে, আর রোজ ওয়াটার। আর রোজ ওয়াটার। আর টমেটো রস না টমেটো রস, পুরে রস গ্রেট করে? আচ্ছা। আর আপেলটা কি করব? আপেলটাও আমরা গ্রেট করে নিই, গ্রেট করে লাগাবো। ঠিক আছে। তো First প্রথমে আমরা শুরু ব্যায়াম করে দিই। পাচ্ছি।
এই ব্যান্ডটা বোধহয় লাগাতে হয় কারণ যাতে চুলে যাতে না চুলে না লেগে যায়। চলে যায়। আর গলাটা খালি রাখতে হচ্ছে কারণ গলার ম্যাসাজটাও খুব জরুরি। এই বয়সে বাচ্চাদের জন্য জরুরি। হ্যাঁ, এটা মুখের ম্যাসাজের সঙ্গে আমরা ওখানে দিই, কারণ এখানটাও তো একটা ব্ল্যাক আসে, ওই জন্য আমরা ওটা করে দিই। অদ্ভুত লাগে না, অল্প বয়সী ছেলেমেয়েরা এখন কি কনসিয়াস হয়ে গেছে। ফার্স্টে তুলোটাকে ভিজিয়ে আমরা মুখটাকে একটু মুছে নিলাম। এবার টমেটো দিয়ে আমরা ক্লিন করে নিচ্ছি মুখটাকে। আচ্ছা, টমেটোটাকে পিউরিফাই করে আমাদের ত্বক? টমেটোটা সবার স্কিনে স্যুট করবে? হ্যাঁ, মোটামুটি সবার স্কিনে স্যুট করে। সেনসিটিভ স্কিনেও? হ্যাঁ, সেনসিটিভ স্কিনে আমরা তখন ডাইরেক্ট দেবো না, তখন কি একটু রোজ ওয়াটার মিক্সিং করে। রোজ ওয়াটার শুনেছি তৈলাক্ত স্কিনের জন্য খুব ভালো। হ্যাঁ, এবার আমরা মুখটাকে মুছে নিলাম। এটা আমরা কি দিয়ে মুছলাম? মানে ঠান্ডা টাওয়েল দিয়ে। ঠান্ডা টাওয়েল। ঠান্ডা টাওয়েল ফ্রিজের জন্য আমরা বলছি তো এটা কুল ফেশিয়াল, ওই জন্য ঠান্ডা জিনিসটা না দিলে স্কিনটা ঠিক ঠান্ডা হবে না। আচ্ছা, এবার আমরা জেল দিয়ে 15 মিনিট ম্যাসাজ দেবো। টার্মারিক জেল এটা আপনি নিজে বানিয়েছেন? শুনেছি অল্প বয়সী ছেলে মেয়েদের যদি ফেশিয়াল করতে হয় তাহলে এক একটা পার্টিকুলার স্ট্রোক আছে, যেটা একটু আপওয়ার্ড স্ট্রোক করতে হবে যাতে স্কিনটা অনেক টোনড থাকে আর অনেক দিন ভালো থাকে। হ্যাঁ, ঝুলে না যায়, স্যাগ না করে যায়। আমরা ম্যাসাজটা কখনো নিচের দিকে করব না, তাহলে স্কিনটা আমাদের পুরো ঝুলে যাবে। আমরা একটু গলার ম্যাসাজ দিয়ে দিলাম। চোখের তলায় এইভাবে বুড়ো আঙুল দিয়ে আলতো করে টেনে দেবো। আচ্ছা, কেননা এই জায়গাটা আমাদের সেনসিটিভ, খুব সেনসিটিভ। এখানটাই ওই বলি রেখাগুলো চট করে পড়ে থাকে এবং ফাইন লাইনস দেখা যায়। প্লাস কপালে যেটা পড়ে তার জন্য আমরা এই ম্যাসাজটা দিই। আচ্ছা, যাতে রেখা না পড়ে। রেখা না পড়ে। অনেক সময় কি হয়, রোদ থেকে আসার পরও মাথাটা একটু ধরে, তখন আমরা এই ম্যাসাজটা দেব। আমার বড্ড লোভ হচ্ছে, মনে চোখে সত্যি এখানে সরিয়ে দিয়ে আমি ওখানে বসে ম্যাসাজটা নিই আপনার কাছে। এখানটা আমরা একটু চাপ দিই, তাহলে ম্যাসাজটা আরাম পাবে, প্লাস ব্যথাটা কমবে। এইভাবে আমরা 15 মিনিট দেব। 15 মিনিট হয়ে গেল আমার। এবার ভিজে 15 মিনিট ধরে ম্যাসাজটা দেবেন। আচ্ছা, তারপরে আবার সেই ঠান্ডা টাওয়েল দিয়ে আপনি তুলে দিচ্ছেন। খুব আলতো হাতে তুলবো, চাপ দেব না। আচ্ছা, টমেটোর পালা শেষ, এবার আপেলের পালা। দেখা যাক কি করছেন। এই প্যাকটা আমরা লাগাচ্ছি চোখ বাদ দিয়ে, চোখের উপরে দেবো না, কিন্তু চোখের ঠিক নিচে লাগাবো, যেখানে ডার্ক সার্কেলগুলো আমাদের পড়ে। হ্যাঁ, পড়াশোনার চাপে ছোট ছোট বাচ্চাদেরও আজকাল দেখছি খুব ডার্ক সার্কেল। গালেও লাগাবো, কেন গালেও খুব আসছে। আচ্ছা, আর আপেলটা সেনসিটিভ স্কিনে লাগানো যেতে সব পারে? স্কিনে। এটা আমরা যদি ফ্রিজে রাখতে পারি খুব ভালো হয়, ফ্রিজে রেখে আমরা লাগাবো, তাহলে ঠান্ডা হবে স্কিনটা। আচ্ছা, কিন্তু টমেটো বা আপেল এই দুটোরই মিশ্রণ আপনি গলায় দিলেন না দেখলাম। টমেটোটা গলায় দেবো না, আপেলটা আমরা জাস্ট হাফটুকু লাগাবো। তুমি আবার খেয়ে নিও না আপেলটা। ভাগ্যিস আমি বসিনি ওখানে। আইব্রোসে লাগাবো না। আচ্ছা, আইব্রোতে লাগালে কি প্রবলেম হয়? হেয়ারটা টানবে তো, ড্রাই হয়ে যাবে, আমরা ড্রাই অবধি রাখবো। কেন অনেকের হেয়ার সফট হয়, আইব্রোসে একটু টেনে পুছলে পড়ে যাবে, ওই জন্য আমরা আইব্রোসে লাগাবো না। আচ্ছা, এই আপেল আর টমেটো ছাড়া অন্যান্য ফল দিয়েও তো করতে পারি আমরা? পেঁপে দিয়ে করতে পারি, পেঁপেতে দাগটা চলে যাবে। আর স্কিনটা বোধহয় সফট হবে, কারণ নরম। আর শসার রস শুনেছি খুব ভালো। শসার রস এই বয়সের মেয়েদের জন্য খুব উপকারী। আচ্ছা, আমরা চোখের ওপর ফ্রিজ থেকে বার করে কটনটা দিয়ে দিলাম। এটা একটু যদি দর্শক বন্ধুদের বলেন কেন দিই আমরা? এটা দিলাম, চোখটা ঠান্ডা হবে এবং একটু রেস্ট হলো, রিল্যাক্সড লাগবে। আচ্ছা, এই বয়সে তো একটু ব্রণর প্রবলেম হতে পারে, মানে অল্প বয়সী ছেলে মেয়েদের তো এটা আজকাল ভীষণ দেখা গেছে যে তৈলাক্ত স্কিন বা যাদের একটু আমরা বলি অ্যাকনে প্রোন স্কিন, একটু কম্বিনেশন সেনসিটিভ স্কিন, তাদের ভীষণ ব্রণ হচ্ছে এবং তারা সেটাকে খুব
চেষ্টা করছে আর কি করে সেটাকে দূর করা যায়। তো সেই ক্ষেত্রে আপনি অন্যান্য কোনো ফেশিয়াল বা পার্টিকুলার কোনো ফেশিয়াল কি আপনি না, তখন আমরা কি করব, টমেটো দিয়ে ক্লিন করব না ব্রণর ক্ষেত্রে, তখন আমরা শসা দিয়ে ক্লিন করব। আচ্ছা আচ্ছা, ওটাতে কি হবে, ব্রণটাও কমবে, দাগটাও চলে যাবে। আচ্ছা সুপ্রিয়া দি, আমাদের দর্শক বন্ধুদের জন্য যদি আপনি বলেন এই ফেশিয়ালটা আমরা তো সবসময় মানে এই বয়সের ছেলেমেয়েরা তো সবসময় পড়াশুনো কাজ ছেড়ে বিউটি পার্লারে দৌড়াতে পারবে না, তো বাড়িতে কিভাবে আমরা ফলো আপ করতে পারি এই ফেশিয়ালটা? হ্যাঁ, বাড়িতে করবে, স্কুল থেকে এসে একটু রোজ ওয়াটার দিয়ে মুখটাকে ক্লিন করে নেবে। আচ্ছা, ক্লিন করার পর আপেল গ্রেট করে মুখে লাগাবে। শুধু আপেল শুধু আপেল লাগালেই হবে, পেস্ট করার দরকার নেই, কারণ তাদের তখন সময়টাও খুব কম থাকে, হ্যাঁ। জাস্ট আপেলটাকে গ্রেট করে লাগালেই হবে। আচ্ছা, আরেকটা যেটা এটার রিলেটেডই আমি বলবো, কারণ আবার এই বয়স, কম বয়স, এখানে এই বয়সে তো বলা যায় যে বেশি ফেশিয়াল বা ফেস ম্যাসাজ করলে আবার তার প্রবলেমও হয়, ডিসঅ্যাডভান্টেজও আছে। তো সেক্ষেত্রে এই বয়সে মাসে কতবার করা উচিত? আমরা মেসেজটা দেবো একবার। আচ্ছা, কিন্তু ও বাড়িতে 10 দিন পর পর এই প্যাকগুলো লাগাবে, শসা, আপেল। সেটা ধরুন মাসে তাহলে 3 বারই লাগাতে পারে, একবার ফেশিয়াল ম্যাসাজের সঙ্গে আর 3 বার বাড়িতে শুধু আপেল গ্রেট করে। খুব ভালো। আর আপনি যদি কিছু মনে না করেন, এই ফেশিয়ালটার রেটটা যদি একটু বলে দেন তাহলে আপনার কাছে যারা যাবে। অল্প বয়সের মেয়েদের জন্য আমাদের চার্জ হচ্ছে এটা 200। হ্যাঁ, বেশ রিজনেবলি বলতে পারা যায়। এবার আমরা প্যাকটা মুছে দেবো। এটাও কি সেই ঠান্ডা টাওয়েল দিয়ে? হ্যাঁ, এটাও ঠান্ডা টাওয়েল। ফার্স্ট আমরা তুলে নেব এইভাবে, কেন এটা তো আমরা তোয়ালে দিয়ে মুছতে পারবো না। তুলোটা খুলে নিলাম। আমি এবার প্যাকটাকে, আপেলটাকে তুলে দিলাম। আমরা তোয়ালে দিয়ে মুছবো না, কারণ এটা তোয়ালে দিয়ে মোছা সম্ভব না। আচ্ছা, আর এরপরে সাবান দিয়ে মুখ ধুতে পারে তো? না, আমরা এখন মুখটা ভালো করে মুছে একটু রোজ ওয়াটার দিয়ে দেবো। এবার বাড়িতে গিয়ে ওকে বলে দেবো আইস কিউব দিয়ে মুখটাকে ভালো করে পরিষ্কার করে তারপরে সাবান ইউজ করতে পারে। শুনেছি ফেশিয়ালের পর সাবানটা বারণ করে ইউজ করার জন্য, কিন্তু এখানে আপনি বলছেন কোনো অসুবিধা কোনো নেই। অসুবিধা নেই। মুখটা মুছে দিলাম। রোজ ওয়াটার স্প্রে করলাম। চোখটা বন্ধ করো তুমি। টমেটো, আপেল, তারপরে রোজ ওয়াটার, আমাদের মডেল মিমি নিশ্চয়ই খুব ভালো লাগছে। এটাও কি একটা টেকনিক, এই ফোল্ড করাটা? এটাও একটা টেকনিক। আচ্ছা, মিমি বুঝতে পারছে মিমির স্কিনটা কিরকম ঠান্ডা লাগছে। এই আমাদের ফেশিয়াল রেডি পুরো। বাহ, তাহলে এই সেগমেন্ট আমরা এখানেই শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ আমাদের সুপ্রিয়াদিকে। সুপ্রিয়াদির সঙ্গে যদি আপনারা যোগাযোগ করতে চান তাহলেও আমাকে লিখতে ভুলবেন না। নমস্কার, নারীর কমলিকা আপনাদের জন্য নিয়ে এসেছি আবার মার্কেট সার্ভে সেগমেন্ট। আজ আমরা দেখব ফ্রুট ফেশিয়াল আর কুল ফেশিয়াল। এই ফ্রুট ফেশিয়াল আর কুল ফেশিয়ালটা কি, আসুন জানা যাক। নমস্কার। আচ্ছা দিদি, এই ফ্রুট ফেশিয়ালটা অ্যাকচুয়ালি কি, তার উপকারিতা কি আমাদের স্কিনের উপর, এবং কুল ফেশিয়ালটাও কি একটু দর্শক বন্ধুদের আপনি যদি বলেন। অ্যাকচুয়ালি ফ্রুট ফেশিয়াল হচ্ছে এটা অল টাইপ অফ স্কিনের উপর যায় এবং অল টাইপ সিজনে, সমস্ত সিজনে এটা করা যেতে পারে। এবং এই ফ্রুট ফেশিয়ালে কোনো সাইড এফেক্ট নেই আপনার। ফ্রুট ফেশিয়ালে কোনো র্যাশ বেরোবে না, কিছু বেরোবে না, সমস্ত স্কিনের উপর করা যেতে পারে। এটা ন্যাচারাল বলে হ্যাঁ, এটা ন্যাচারাল তো অবশ্যই ন্যাচারাল। হ্যাঁ, কোনো কেমিক্যালস নেই এতে, সমস্ত মানে ফ্রেশ ফ্রুট দিয়ে এটা করা হয়ে থাকে। ডিফারেন্ট ফ্রুটস তো নিশ্চয়ই ইউজড হয় ফর ডিফারেন্ট কাইন্ডস অফ স্কিন, তাই তো? কি ধরনের ফল আপনারা বিভিন্ন ধরনের স্কিনের জন্য একটু ইউজ করেন, সেই ফলগুলো সম্বন্ধে যদি একটু বলেন। অ্যাকচুয়ালি ড্রাই স্কিনের জন্য আমরা ইউজ করি বানানা, হ্যাঁ, আর তরমুজ। গরমকালে তরমুজ হচ্ছে, এটা স্কিনের পক্ষে ভীষণই ভালো। এটা কি ময়েশ্চার দেয় বলে? ময়েশ্চার দেয় বলে অবশ্যই গরমকালে হচ্ছে। আর ময়েশ্চার তো না, গরমকালের জন্য এটা ময়েশ্চার নয়, এটা তরমুজটা হচ্ছে মানে স্কিনটাকে খুব কুল করছে, ঠান্ডা করছে, যার জন্য এটা কুল ফেশিয়ালও বলা যেতে পারে। হ্যাঁ, পাকা আম দিয়ে করা যেতে পারে। হ্যাঁ, আর আপনি যেটা বলছেন স্কিনটাকে ময়েশ্চার দিচ্ছে, সেটা ড্রাই মানে উইন্টারের জন্য হচ্ছে কলা, আপেল,
হ্যাঁ এগুলো ইউজ করা যেতে পারে। আর আমাদের অনেকের তো অয়েলি স্কিনের প্রবলেম থাকে, তারপর পিম্পল প্রবলেম থাকে, এদের জন্য কি ফল ইউজ করা যায়? অয়েলি স্কিনের জন্য গ্রেপ, হ্যাঁ, কিউকাম্বার, পটাটো জুস, টমেটো এগুলো ইউজ করা যেতে পারে। দিদি আমরা তো জানি প্রথমে ক্লেন্স করতে হয়, তারপরে আমাদের ম্যাসাজটা দরকার ফেশিয়ালের জন্য, তারপরে তো প্যাকও তারপরে ইউজ করি যাতে স্কিনটা টোনড হয়, সেটাও কি আপনারা ফল দিয়ে ইউজ করেন? প্রথমে আমরা অ্যারোমা ম্যাজিকের এই ডার্মা চিল মাস্কটা এটা প্রথমে দিয়ে এটা ক্লিন করে তারপর আমরা ফ্রুট প্যাকটা ইউজ করি। তাহলে আমাদের ত্বকটা আবার আগের মতো রিভাইটালাইজড হয়ে যাবে। ডার্মা চিল প্যাকটা হচ্ছে ভীষণ ভালো, এটা স্কিনে খুব গ্লো করে। অ্যারোমার ডার্মা জেল প্যাক অ্যারোমা থেরাপি। আচ্ছা একটু আমাদের দর্শক বন্ধুদের যদি প্রাইস রেঞ্জটা বলে দেন, মানে কি রেট এই ফেশিয়ালগুলোর? ফুড ফেশিয়ালে হচ্ছে 300 ফুড ফেশিয়াল রেট হচ্ছে, তারপর এটা যদি অন্য কিছু এর সাথে ইউজ করে তখন এটা মানে আপগ্রেড করতে পারে। তাহলে অনেক তথ্য আমরা জানলাম ফ্রুট ফেশিয়াল আর কুল ফেশিয়ালের সম্বন্ধে। কি নতুন রান্না, নতুন রেসিপি? হ্যাঁ, সেই জন্যই তো প্রত্যেক দিনের মতন আজকেও আমরা এসে গেছি নারীর রান্নাঘর নিয়ে, নতুন রান্না নিয়ে। আমি মনামি, আমার সঙ্গে পিঙ্কি তো আছেই, আর আজকে আমাদের একজন স্পেশাল গেস্ট আছেন, তিনি হলেন সুপর্ণা পাঠা। HHIতে আলফা বাংলার ইলিশে পার্বণে ইলিশ রান্না নিয়ে যে প্রতিযোগিতা হয়েছিল তাতে কিন্তু সুপর্ণাদি তৃতীয় স্থান অধিকার করেছিলেন, অনেক পুরস্কারও পেয়েছিলেন। আর সেই জন্যই আজকে আমরা সুপর্ণাদিকে আমাদের নারীর রান্নাঘরে আমন্ত্রণ জানিয়েছি ওই স্পেশাল রেসিপিটা আমাদের রান্না করে খাওয়ানোর জন্য। সুপর্ণাদি, কি নামটা বলুন তো একবার? ইলিশ মৌলি। ইলিশ মৌলি। আচ্ছা, এরকম মৌলি নামটা কেন? এটা কন্টিনেন্টাল ডিশ হিসেবেও খাওয়া যেতে পারে বা বলা যেতে পারে, সেই জন্য ইলিশ মৌলি। কি কি লাগছে একবার বলে দিন। ইলিশ মৌলি করতে লাগছে ইলিশ মাছ, আগে থেকে একটু নুন মাখিয়ে রাখতে হবে, আর ঘি, গরম মশলা, আদা, লেবুর রস, নারকেল দুধ, গোটা পেঁয়াজ, নুন, গুঁড়ো লঙ্কা, রসুন বাটা, তেজপাতা, এটা ওটা সাজানোর জন্য, আচ্ছা, আর কাঁচা লঙ্কা। আচ্ছা, আর এইগুলো গার্নিশিং এর জন্য? এগুলো গার্নিশ করার জন্য চেরি, ক্যাপসিকাম আর টমেটো, ধনেপাতা। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা শুরু করে দিই, তারপর শুরু করতে করতে বাদ বাকি কথা হবে। নিশ্চয়। হ্যাঁ, প্রথমে ঘি দিতে হবে। ঘি কতটা? একটু বেশি লাগবে না? খুব বেশি না? না, খুব বেশি না। এখানে 1.5 চামচ মতো। হ্যাঁ, এখানে আমরা তেল কখনো ইউজ করতে পারি না, ইউজ করছি না, ঘিতেই হবে। হ্যাঁ, ঘিটা একটু বলে দিলে আটা দিলে। আচ্ছা সুপর্ণাদি, আলফা বাংলার ইলিশে পার্বণে পার্টিসিপেট করে আপনার কেমন লেগেছে? ভীষণ ভালো লেগেছে, পুরো নতুনত্ব প্রোগ্রামটা ছিল, ভীষণই ভালো লেগেছে। আচ্ছা আচ্ছা, আপনারও কি ইলিশ মাছ পার্সোনালি খুব ভালো লাগে খেতে? হ্যাঁ। আর রান্না করতে কোন মাছটা সবচেয়ে বেশি ভালো লাগে? ইলিশ মাছটাই সবচেয়ে তাড়াতাড়ি হয়ে যায়, আর স্বাদটাও বোধহয় স্বাদটা একটু অন্যরকম। এটা কি দিচ্ছেন? এটা গরম মশলা। গরম মশলা, মানে ঘিটা অল্প একটু গরম হয়ে গেলে তারপর গরম মশলাটা। এরপর রসুন বাটা, এটাও 8 চামচ মতন না? মানে এই 4টে ইলিশ মাছের জন্য এই পরিমাণটা এইরকমই হবে। এরপর এটা কি? আদা বাটা। আদা বাটা। আদা বাটাও আপনার এই 1 চামচ। এরপর গোটা পেঁয়াজ দিতে হবে। আচ্ছা সুপর্ণাদি, এই যে ছোট ছোট পেঁয়াজ আর এই আস্ত, মানে এটাই দিতে হবে? হ্যাঁ, এটাই দিতে হবে। আচ্ছা, আর এই পেঁয়াজগুলো খুব সহজেই বাজারে পাওয়া যায়, দেখ বলবি যে বাজারে যে ছোট পেঁয়াজ বললেই দিয়ে দেয়। এটা কি ভালো করে তেলের মধ্যে? না, ভালো না, জাস্ট একটু নেড়ে নিলেই হবে, শাকলে নেওয়া আর কি। এরপর গুঁড়ো লঙ্কা দিতে হবে। গুঁড়ো লঙ্কা, এটা যে যেরকম ঝাল খাবে সেরকম আন্দাজ মতো। আচ্ছা সুপর্ণাদি, একটা কথা বলুন, তারপর যখন আপনি প্রাইজ নিয়ে বাড়িতে গেলেন তখন আপনাকে আবদার করেনি কেউ যে একটা দারুণ রান্না করে খাওয়াবার জন্য? হ্যাঁ, সে তো সবাই আছে, মানে এমনকি পাড়ার সবাই পর্যন্ত, মানে আপনাকে জ্বালাতন করে রেসিপির জন্য? সে তো করেই। আচ্ছা সুপর্ণাদি, আপনি কি মানে শখেই তো রান্না করেন? শখে ঠিক না, বাড়ির রান্না বান্না তো করতে। এই যে স্পেশাল রান্নাগুলো করেন, এই যেমন ইলিশ মৌলি, এই নামটা তো আমরা কোনোদিনই শুনিনি, তো এইরকম রান্নাগুলো আপনি শখে করেন, নতুন নতুন রান্না। আপনি কি কোনো ট্রেনিং নিয়েছেন? না, ট্রেনিং নিইনি, মানে মা ঠাকুমারা করেছে দেখে দেখে। আর তাছাড়া দেখবেন যারা খুব খাওয়াতে লোককে ভালোবাসে তারাও কিন্তু খুব ভালো রান্না করে। এরপর নারকেলের দুধটা
দিয়ে দিতে হবে। নারকেলের দুধটা, এটা মোটামুটি এই 4টে মাছের জন্য এইরকম একটা বাটির 1 বাটি। আচ্ছা, এটা কি মানে দুধটাই কি জলের কাজ করে দেবে? আর জল আর লাগবে না। আচ্ছা, এটা ফুটে একটু সেদ্ধ হয়ে এলে এবার চিনি দিতে হবে। আচ্ছা, চিনিটা কতটা? পরিমাণ মতো, যে যেরকম। একটু মিষ্টি। আচ্ছা, মানে এই রান্নাটা একটু মিষ্টি খেতেই একটু, বোধহয় হ্যাঁ, ভালো লাগে। একটু টক মিষ্টি মতো টক হবে। মিষ্টি মতো। আচ্ছা, এবার কি কিছু দিয়ে ঢেকে রাখতে হবে? হ্যাঁ, বা এবার কিছু? একটু চাপা দিয়ে দিতে হবে। এটা বাড়িয়েই রাখতে হবে না? মোটামুটি। আচ্ছা, বাড়িতে সুপর্ণাদি তোমার রান্না খেতে সব থেকে কে ভালোবাসে? আমার ছেলে। তাই? আমার ছেলে। কত বড় ছেলে? ছেলে খুবই ছোট, 6-এ পড়ে। তাকে কি মানে রোজ রোজ নতুন নতুন রান্না করে খাওয়াতে হয়, নাকি তার কোনো স্পেশাল রান্না আছে সেটা সে খেতে ভালোবাসে? মানে তোমার হাতের করা রান্না স্পেশাল কোনো কিছু যেটা ও খুব ভালোবাসে? চাও। চাও খেতে ভীষণ দেখছো তো? ভালোবাসে। চাও খেতে ভালোবাসে, আমরা জেনে গেলাম। কিন্তু আরেকটা কথা জিজ্ঞেস করি, এই যে আপনি এখন অনেক নতুন নতুন রান্না শিখছেন, তো ভবিষ্যতে কি এরকম কোনো পরিকল্পনা আছে যে আপনি শেখাবেন এক সময়? ইচ্ছে তো থাকে, কিন্তু সবসময় ইচ্ছে থাকলেই তো হয়ে ওঠে না। মনে হয় হয়ে যাবে। মানে এত রান্না, মানে আজকে তো আপনি আমাদের অনেক দর্শককে শেখাচ্ছেন। হ্যাঁ, শেখাচ্ছেন। সেই এবার হয়েই এসছে মাছটা। কি করে বুঝবো দিদি যে মাছটা? এই যে তেলটা বেরিয়ে, ঘিটা পুরো বেরিয়ে আসবে। আচ্ছা, ছেড়ে মানে ওপরে ঘিটা ভাসবে। এবার একটু উল্টে দেবো। ভালো গন্ধ বেরোচ্ছে না? ইলিশ মৌলি দারুণ। আর ডিমটা দেখ ঠিক আমার দিকেই চেয়ে আছে। এবার তেজপাতা দেব। তেজপাতা, লেবুর রস দেব, যাতে একটুখানি টক টক হয়। একটু টক টক হয়। কতটা? 2 চামচ? 2 চামচ মতো। কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কা এগুলো পরে, কাঁচা লঙ্কাটা, লেবুর রসটা আর তেজপাতাটা। এইটা কিন্তু খুব একটা দেখা যায় না বল, এই যে গোটা পেঁয়াজ আমরা খিচুড়িতে দেখি, কিন্তু মাছ রান্নায় গোটা পেঁয়াজ। সেই তারপর ইলিশ মাছের সাথে। মাছ রান্না রেডি। এবার ঢেলে ফেলবো আমরা। আচ্ছা, এটা কি টক ঝাল আছে বলে কি এটাকে মৌলি বলা হচ্ছে? সেরকম। এটা দেখি তোমার সুবিধা হবে পরে গার্নিশিং এর জন্য, নাকি এই প্লেটটা দেব? এটা দিই। হয়ে গেছে। আর ক্যাপসিকামটা? এটা এবার গার্নিশে লাগবে। ওটা সাজাতে লাগবে। আমি বরং প্লেটটা একটু ধরি, তাহলে আপনি সাজাতে পারবেন। ঝোলের কালারটা কিন্তু দারুণ হয়েছে, গন্ধটাও খুব ভালো। বাহ। তারপরে ঝোলটা জাস্ট মাছের ওপরে দিয়ে দিতে পারেন। সব রকম কালারই তারে চলে আসবে। দেখ, পেঁয়াজের কালারটা, মাছের কালার, লঙ্কা, মানে সবুজ, হলদে, সাদা। এরপরে মাঝখানে এই টমেটোর ফুলটা কেটে, কাঁচা লঙ্কা দেওয়া আছে। এটা কিভাবে কেটেছেন? এটা ওই ভাগ করে ছুরি দিয়ে মাঝখানে 5টা-6টা ভাগ করে জাস্ট উল্টে দেওয়া, বা যে যেরকম চাইছে সেরকম ভাবে সাজিয়ে নিতে পারে। বাহ, খুব সুন্দর কিন্তু দেখতে লাগছে। দারুণ লাগছে দেখতে। মানে ডাইনিং টেবিলে যদি এটাই শুধু পাতে বসিয়ে দেন, তাহলে আমার মনে হয় ডাইনিং টেবিলে এটা বসিয়ে দেওয়ার পরে পিসেরও কাজ করে যেতে পারে। খানিকক্ষণ কেউ যে খাবে আর কি, সে খানিকক্ষণ দেখবে, তারপর খাবে। সেই ইনফ্যাক্ট খেতে বরং আরো কষ্ট পাবে যে পাছে এই সুন্দর জিনিসটা আছে। শেষ। টেস্ট করা যেতে পারে তো? হ্যাঁ নিশ্চয়ই। তাহলে আমাদের ইলিশ মৌলি তৈরি। তুই আগে টেস্ট কর, কারণ ও মাছ খেতে খুব ভালোবাসে। ভালো হয়েছে? ভীষণ ভালো হয়েছে। নে, আমি ধরছি।
গ্রেভিটা তো খুবই সেটাই দারুণ হয়েছে। মানে ইলিশ মাছের গন্ধটা এত সুন্দর মানে বেরিয়েছে। তাহলে ইলিশ মৌলি রেডি। ইলিশ মৌলি উপকরণ: ইলিশ মাছ, ঘি বড় চামচের 3 চামচ, গোটা গরম মশলা, আদা রসুন বাটা 2 চামচ, গোটা ছোট পেঁয়াজ 12 থেকে 15টি, লঙ্কা গুঁড়ো 1 চামচ, তেজপাতা, কাঁচা লঙ্কা, একটি লেবুর রস এবং নারকেলের দুধ। প্রথমে কড়াইয়ে ঘি দিয়ে তাতে আস্ত গোটা গরম মশলা দিতে হবে। তারপর আদা ও রসুন বাটা দিতে হবে। একটু কষা হলে গোটা পেঁয়াজ ও লঙ্কা গুঁড়ো দিতে হবে। এরপর মাছগুলো দিয়ে নারকেলের দুধ ঢেলে দিতে হবে। মাছ সেদ্ধ হয়ে গেলে লেবুর রস, কাঁচা লঙ্কা ও তেজপাতা দিয়ে নামিয়ে নিতে হবে। কি মন খারাপ লাগছে, মানে আলফা বাংলার ইলিশে পার্বণে অংশগ্রহণ করতে পারেননি। মানে ইলিশে পার্বণে ইলিশ মাছ রান্নার যে প্রতিযোগিতাটা ছিল সেটাতে যদি একবার পার্টিসিপেট করতে পারতেন, যদি ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে যেতেন, তাহলে হয়তো নারীর রান্নাঘরে রান্না করার সুযোগ একটা পেতেন। এটা ভাবছেন কি? একদম ভাববেন না, কারণ আমাদের পুরস্কার তো আছে। পুরস্কারের কথাটা বলে দে পিঙ্কি। নিশ্চয়। আমাদের কাছে যে পুরস্কারটা আমরা রেখেছি সেটা হচ্ছে আপনারা অতি অবশ্যই আমাদেরকে খুব ভালো ভালো রেসিপি লিখে পাঠান। যেটা সব থেকে আমাদের ভালো লাগবে সেই রেসিপি যিনি লিখে পাঠাবেন তাদেরকে আমরা পুরস্কার দেব। আমাদের নারী রান্নাঘরে এসে আমাদের সাথে রান্না করার ভীষণ ভালো একটা সুযোগ পাবেন। তাহলে ইলিশ মৌলির সাথে আজকে আমরা বিদায় নিচ্ছি, কিন্তু আমরা আরও ভালো একটা রেসিপি নিয়ে আসব খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, নমস্কার। আজকের অনুষ্ঠান শুরু করেছিলাম ভাই বোনের মনের অমিলের কথা বলে। কি অদ্ভুত লাগে না ভাবতে, একই মায়ের সন্তান, একই পরিবেশে বড় হয়েছে, কিন্তু তাদের ব্যক্তিত্ব সম্পূর্ণ আলাদা, তাদের টেস্ট সম্পূর্ণ আলাদা। কিন্তু অনেক সময় এরকমও হয় যে ঘটনাচক্রে ভাই বোন আলাদা বড় হয়েছে, তারা কোনো কারণে একে অন্যকে পায়নি ছোটবেলায়। তারা যখন বেশি বয়সে দেখা করে একে অন্যের সঙ্গে, তখন কি তারা চিনতে পারে দুজনকে ভাই বোন হিসেবে? তখন কি তারা ঝগড়া করে? আমি কোনো হিন্দি সিনেমার কথা বলছি না, যেখানে ভাইয়ে ভাই 20 বছর পরে দেখা হলো, এমন একটা বাজ পড়লো, তখনই তারা বুঝতে পারলো তাদের রক্তের টান। সিরিয়াসলি বলছি, আপনাদের যদি সেরকম কোনো গল্প জানা থাকে তাহলে নিশ্চয়ই আমাকে লিখে পাঠাবেন এই ঠিকানায়।